আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, সেরকম কিছু খবর নিয়ে আমাদের এই আয়োজন, এবং এখানে আমরা করব নির্মোহ বিশ্লেষণ। আর এই আলোচনার জন্য আজ পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন চ্যানেল এস এর বার্তা পরিচালক রেজওয়ানুল হক। রেজওয়ানুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। এছাড়াও এই আলোচনায় যোগ করে নিতে চাই লেখক, সাংবাদিক এবং কলামিস্ট মুস্তফা কামালকে। মুস্তফা কামাল, আপনাকেও স্বাগত। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত আর করবেন বিশ্লেষণ। আগস্টের শেষ সপ্তাহেই ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি ঢাকা, দিল্লিতে দুই দেশের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক তৎপরতার ঘটনায় এমন দাবি করছে ভারতের অনলাইন সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ। একই ধরনের তথ্য নিশ্চিত করেছে টাইমস নাও। তারা বলছে, নয়াদিল্লিতে আসন্ন ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার সম্ভাবনা প্রায় নেই, তবে সফর হতে পারে আগস্টের শেষে। প্রশ্ন হলো, ভারতের কিছু গুরুত্বপূর্ণ সংস্থার লোকজন ও হাই কমিশনের একই সময়ে ঢাকায় আকস্মিক উপস্থিতি, সরকারের কর্তা ব্যক্তিদের সাথে সাক্ষাৎ এবং কাছাকাছি সময়ে দিল্লিতে আমেরিকার রাষ্ট্রদূতের বৈঠক, এই ঘটনা প্রবাহ কি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রস্তুতির ইঙ্গিত দেয়, নাকি এটা ভারতের নিজস্ব রাজনৈতিক কৌশল? ভারতের সাথে বর্তমান সরকারের এই আকস্মিক বরফ গলার খবর কেন গুরুত্বপূর্ণ এবং কতটা বাস্তবসম্মত, সহজ করে বুঝতে চাই। এছাড়াও সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞার খবরটিকেও আনতে চাই নির্বাচিত খবরের টেবিলে। তবে চলুন শুরুতেই প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের প্রতিবেদনটি দেখে আসি। রাষ্ট্রপতি নির্বাচনের পর অগস্টের শেষ সপ্তাহেই ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে, সেপ্টেম্বরে দিল্লিতে ব্রিক্স সম্মেলনে উপস্থিত থাকার ব্যাপারে অপারগতার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কর্মকর্তারা। এরপরই অগস্টের শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিকল্প এই পরিকল্পনা চলছে। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন বলছে, এমন সময়ে এই পরিকল্পনার কথা সামনে এসেছে যখন দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে টানা 2 দিন বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। এরই মধ্যে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদীও। এর মাত্র একদিন আগেই ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ত্রিবেদী। এই মাসের শুরুতেই বাংলাদেশ সফরে ভারতের হাই কমিশনারের সাথে দেখা করেছিলেন সার্জিও গোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও দিল্লিতে শীর্ষ কূটনীতিকদের সাথেও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। তবে মঙ্গলবার দোভাল গোরের বৈঠকে দীনেশ ত্রিবেদী ছিলেন কিনা তা নিশ্চিত করা হয়নি। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে উঠে এসেছে, পালিয়ে ভারতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও। সম্প্রতি ঢাকা সফর করা ভারতের 4 সদস্যের গোয়েন্দা ও নিরাপত্তা দল অদূর ভবিষ্যতে শেখ হাসিনার ফেরত আসার একটি প্রাথমিক পরিকল্পনা করছে বলেও দাবি করা হয়। ঢাকা ও দিল্লিতে আমেরিকা, ভারত ও বাংলাদেশের কূটনীতিকদের ধারাবাহিক এসব বৈঠক ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি এসব আলোচনার কেন্দ্রে কিনা তা নিয়ে নানা গুঞ্জন উঠেছে। যদিও অজিত দোভাল, সার্জিও গোর বা দীনেশ ত্রিবেদীর বৈঠকে শেখ হাসিনা ইস্যু ছিল কিনা তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কোনো পক্ষই। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণে সমঝোতায় আমেরিকার সরাসরি কোনো সংযোগের তথ্যও উঠে আসেনি। তারেক রহমানের সরকারের সাথে সম্পর্ক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে ভারসাম্য রক্ষা আর দ্বিপাক্ষিক ও নিরাপত্তার মতো বহু বিষয় মিলিয়ে ভারতের জন্য ওই চ্যালেঞ্জ অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। অগাস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সম্ভাবনা, 2 দেশের সম্পর্কের পরিস্থিতি, অজিত দোভালের সাথে সার্জিও গোরের বৈঠক, শেখ হাসিনার প্রত্যর্পণের মতো বিষয়ে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকেও প্রশ্ন করা হয়। তবে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কৌশলগত ও কূটনৈতিক উত্তরে ধোঁয়াশা রয়েই গেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। আশা করি রেজওয়ানুল হক এবং মুস্তফা কামাল আপনারাও
এই প্রতিবেদন থেকে নিশ্চয়ই নানান বিশ্লেষণের তথ্যগুলো আসলে খুঁজে পাবেন। পাশাপাশি আমি এই আলোচনায় আমাদের সাথে যোগ করে নিতে চাই দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক এবং ল রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিনকেও। আশা করি সালেহ উদ্দিন আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমাদের যে প্রতিবেদনটি একটু আগে প্রচারিত হলো, আশা করি আপনি সেটা শোনার সুযোগ হয়েছে, সম্ভবত দেখতেও পেয়েছেন যদি সম্ভব হয়ে থাকে। আমি বরং রেজওয়ানুল হক আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। একটু বুঝতে চাই যে ধরেন এই গত কয়েক দিনের যে কূটনৈতিক তৎপরতা, সেটা বাংলাদেশের মাটিতেই হোক বা দিল্লিতেই হোক, যা যা দেখা গেল, বিশেষ করে অজিত দোভালের সাথে মার্কিন রাষ্ট্রদূত যেটা ভারতে নিযুক্ত সার্জিও গোর, এর পরপরই বাংলাদেশের মাটিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা আসা, দীনেশ ত্রিবেদীর একদিনে টানা বেশ কয়েকটি বৈঠক, সবগুলো মিলিয়ে আসলে এগুলো সামনে এসেছে। ফলে এটাকে কি আমরা এই প্রতিবেদনের সূত্র ধরে যদি আপনার কাছে জানতে চাই, বিষয়টা কি এরকম যে আমরা দুয়ে দুয়ে চার মেলাচ্ছি, নাকি এটা আসলে কোনো বাস্তব ভিত্তিও আপনি খুঁজে পান? বাস্তব ভিত্তি আছে কিনা বলতে পারবো না, মানে কিছু আছে কিছু নাই, কিছু তো ঘটনা ঘটেছে। দেখুন, গত 2 সপ্তাহের মধ্যে এমন অনেকগুলি ঘটনা ঘটেছে যেগুলি দেখলে মনে হয় কিছু একটা হতে যাচ্ছে, এরকম মনে হয়। নাহলে এত, ধরুন আপনি ভারতের হাই কমিশনার আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো মিটিং করলেন, মিটিং করার পরদিনই তিনি দিল্লিতে চলে গেলেন এবং গিয়ে প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করলেন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। মানে বিষয়টা তাহলে খুব জরুরি ছিল। মানে প্রাইম মিনিস্টার তারেক রহমানের সঙ্গে তার যে কথা হয়েছে, সেই কথাগুলি ওভার টেলিফোন অথবা মেসেজ অথবা ইমেলের পরিবর্তে তিনি সরাসরি বলতে চেয়েছেন, তাই তো মনে হলো। তার মানে বিষয়টা মানে গুরুত্বপূর্ণ। তার আগে সার্জিও গোর কিন্তু শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত না, তিনি কিন্তু ভারতে আমেরিকার রাষ্ট্রদূতও বটে। রাইট। এবং আমাদের মনে আছে যে সার্জিও গোর যখন ঢাকায় আসেন তখন কিন্তু তিনি এখানকার যে ভারতীয় হাই কমিশনার তার সঙ্গেও মিটিং করেছেন, যেটা একটা আলোচনার খোরাক জুগিয়েছিল। এবং আমাদের প্রধান বিরোধী দল জামাত ইসলামী এটার অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে এটার সমালোচনা করেছে। এই সমস্ত তৎপরতা দেখলে মনে হয় কিছু একটা ঘটছে। কিন্তু আপনাদের রিপোর্টের যেটা আসছে বা ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়াতে যে কথাগুলি আসছে শেখ হাসিনার ব্যাপারে, তার প্রত্যাবর্তন বা তার সাজা স্থগিত, এই ধরনের কিছু কথাবার্তা ইঙ্গিত দেওয়া হয়েছে। আমার কাছে এই বিষয়গুলি একটু মানে বর্তমান বাস্তবতার বিবেচনা এটা একটু অবাস্তব বলে মনে হয়। কারণ দেখুন, এই সরকার, বিএনপি সরকার, তাদের যাত্রা খুব বেশি দিন না। এখনই এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সরকারের জড়িত হওয়াটা খুবই ডিফিকাল্ট। কারণ যেখানে বিএনপি জুলাই অভ্যুত্থানের, গণ অভ্যুত্থানের বড় স্টেক হোল্ডার বলে নিজেদেরকে দাবি করে বা বলে, অফকোর্স বিএনপির 17 বছরের যে আন্দোলন তার কিছুটা প্রভাব তো এই আন্দোলনের মধ্যে ছিলই, এবং বিএনপির তাদের নানা অঙ্গ সংগঠন তাদের অবশ্যই একটি পার্টিসিপেশন এই আন্দোলনে ছিল। তো সেই আন্দোলনের মাধ্যমে যে সরকারকে পতন ঘটানো হয়েছে বা উৎখাত করা হয়েছে, সেই সরকারকে এই মাত্র 6 মাসের মাথায় বা 7 মাসের মাথায় তাদেরকে রিইনস্টেট করার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিষয়টা বা সাজা স্থগিত করার চিন্তাটা, এটা আমার কাছে মনে হয় না যে প্র্যাকটিক্যাল। সেই জায়গা থেকে আরেকটু স্পষ্ট হই, ধরেন একটা সফর তো জরুরি ছিলই, প্রতিবেশী দেশ না, সরকার গঠনের পরই ইভেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরও ভারতের যে প্রতিক্রিয়া, তাদের যে প্রতিনিধি পাঠানো, ফলে একটা ইতিবাচক মনোভাব সবসময় লক্ষ্য করা গেছে। ফলে একই সঙ্গে যখন আমরা এই বিষয়টাকেও সামনে আনি যে সফর যেহেতু জরুরি, একটা সফর হওয়া দরকার, সেখানে এই প্রসঙ্গগুলো যখন ইন্টিগ্রেট করা হয়, বিশেষ করে শেখ হাসিনার, তখন কি মনে হয় যে এই অনলাইন মিডিয়াগুলো আসলে এক ধরনের খবর প্রকাশ করে জনমত জরিপের চিন্তাভাবনা, ভারতের নিজস্ব যে রাজনৈতিক কৌশল, সেটাকে কি দেখা উপায় আছে কিনা? অফকোর্স, অবশ্যই আছে। ভারতের মিডিয়াগুলো আসলে কিছু কিছু মিডিয়া বা কিছু কিছু বিশেষ বিশেষ সাংবাদিক, তাদের নানান মন গড়া রিপোর্ট আমরা এর আগেও দেখেছি।
সো আমি এগুলিকে সবচেয়ে ফুল মানে 100% অথেন্টিক এটা আমার কাছে মনে হয় না। তবে সফরের কথা যেটা আপনি বলছেন, দেখুন আমাদের প্রধানমন্ত্রীকে অফিসিয়ালি ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে আমরা 2 ধরনের ইনভাইটেশন পেয়েছি, দুটো। একটা হচ্ছে দ্বিপাক্ষিক সফর, বাইল্যাটারাল ভিজিট, আর একটা হচ্ছে যে ওখানকার ব্রিক্স কি বলে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ইনভাইট করা। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের ইনভাইটেশন আমাদের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের পক্ষে পুরোপুরি ইগনোর করা একটু ডিফিকাল্ট। আলটিমেটলি ভারতের নানা বিষয়ে আমাদের আপত্তি আছে, নানান বিষয়ের সমালোচনা আছে, কিন্তু ভারতকে ইগনোর করে কিন্তু আমরা চলতে পারবো না, বিকজ এটা আমাদের বৃহৎ প্রতিবেশী। আমাদের সঙ্গে ভারতের একটা রিলেশন লাগবে। তো সেই কারণে সম্পর্কটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে, মানে সম্পর্কটা চূড়ান্ত খারাপের পর্যায়ে নিয়ে যাওয়া ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে হয়তো সম্ভব হয়েছে, বিকজ তারা তো আসছে মাত্র কয়েকদিনের জন্য। কিন্তু যারা ইলেক্টেড হয়েছে ফর 5 ইয়ার্স, তাদের পক্ষে ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক রেখে চলাটা মোটেই বুদ্ধিমানের কাজ না। এই বিষয়টা নিশ্চয়ই তারেক রহমানের সরকার বুঝেন। জি, মুস্তফা কামাল, আপনার একটু বিশ্লেষণটা শুনে নেই। যে ধরেন যে প্রতিবেদনটি নিয়ে আমরা কথা বলছিলাম, সেই প্রতিবেদনে এটাও বলা হচ্ছে যে দোভাল, যিনি ভারতীয় জাতীয় নিরাপত্তার একজন মানে প্রধান কর্তা ব্যক্তি, রাইট, উপদেষ্টা যে বলা হয় যে তাকে, এবং একই সঙ্গে যে গোরের কথা বলছে সার্জিও গোর, তাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে যে শেখ হাসিনার ফেরার ব্যবস্থা আলোচনা হয়েছে সেই নিয়ে কোনো প্রকাশ্য বা প্রমাণ তাদের কাছে নেই। ফলে এই যে আলোচনাটা উঠছে, সেখানে শেখ হাসিনার প্রসঙ্গটি আসা কতটা আপনার সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে কতটা যৌক্তিক মনে হয়, এবং সফরটা কেন জরুরি বাংলাদেশের জন্য, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের? ধন্যবাদ আপনাকে। দুটা বিষয় এখানে একদম পরিষ্কার, লুকোচুরির কিছু নেই এখানে, পরিষ্কার বিষয় দুটা। একটা হচ্ছে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক রাখার একটা পক্ষ বা একটা শক্তি তো আছেই, বা শক্তিহীনভাবেও শেখ হাসিনা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক, চাপানোর কোনো সুযোগ নেই। আবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে মূলধারার গণমাধ্যম আর অনলাইনের মধ্যে দায় দায়িত্ব অথবা প্রকাশ প্রচারের মধ্যে একটু তফাৎ আছে, থাকবেই। তো আমরা যারা মূলধারার গণমাধ্যমে কাজ করি, আমাদের কাছে কিন্তু হতে পারে, হয়ে থাকতে পারে, এই শব্দগুলো খুব একটা অর্থ বহন করে না। আমার বিশ্বাস, আমিও যদি এই ধরনের কয়েকটা বাক্যে রাজা ভাইয়ের হাতে আমার স্ক্রিপ্টটা দেই, তিনি খুব একটা অ্যাটেনশন দেবেন না এখানে। তিনি তথ্য চাইবেন, সুনির্দিষ্ট তথ্য চাইবেন, হতে পারে, হয়ে থাকতে পারে, এই শব্দগুলোতে দাগ দেবেন। তো এরকম একটা অবস্থায় বাংলাদেশে যে একটা হাই ভোল্টেজ কূটনীতির একটা ক্ষেত্র হয়ে গেছে গত কয়েকদিন ধরে, বিশেষ করে গত সপ্তাহ 3 ধরে, আপনি দেখেন অজিত দোভাল, ত্রিবেদী, সার্জিও গোর, অর্থাৎ এখানে দ্বিপক্ষীয় কিন্তু আর নাই, বহুপক্ষীয় হয়ে গেছে। কে কার চোখ দিয়ে কোনটা দেখেন, কে কার চশমা দিয়ে কি দেখেন, কে কার ঘড়ির সময় অনুযায়ী সময় মাপেন, কিছু বিষয় আসে কিন্তু এখানে আছে। তো ভারতের ওই গণমাধ্যম, অর্থাৎ তারাও গণমাধ্যম দাবি করে, আমরা সোশ্যাল মিডিয়া বলে যেটা সামাজিক মাধ্যম, সেটার একটা ছাপ বা জের কিন্তু বাংলাদেশও আছে। আপনার চোখেও পড়ে থাকার কথা, বিভিন্ন টেলিভিশন অথবা পত্রিকার নাম দিয়ে কিছু ফটো কার্ডও তৈরি করা হয়। ওখানে এমন এমন তথ্য দেওয়া হয়, তাৎক্ষণিক কিন্তু একটু নড়ে চড়ে বসতে হয়, হুঁশ হতে হতে 1-2 দিন চলে যায়। তো এরকম অবস্থায় গতকাল অথবা পরশু একটা নামকরা পত্রিকার ফটো কার্ড এসেছে, আমার চোখে পড়েছে, অনেকের চোখে পড়েছে, বিশ্বাস করেনি বা করতে করতেও সময় লেগেছে, যে তারেক রহমান সাহেব যদি ভারতে যান, সফরে যান, ঠিক ওই সময় ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে আবার ক্ষমতায় বসিয়ে দেবে। বাজার দর আছে, কিন্তু শুনতেও তো ভালো লাগে, শুনে ফেলবেন তো আরো কিছুক্ষণ পরে। কিন্তু তাৎক্ষণিক একটা আলোচনার খোরাক আছে ওখানে। এটা কেন? যেহেতু শেখ হাসিনা প্রাসঙ্গিক। যারা বলছেন যে শেখ হাসিনা কোনো প্রসঙ্গই নাই, এটা বলার মধ্য দিয়ে আরো প্রাসঙ্গিক করছেন। আবার এই কথা তো সত্য, 5 আগস্টে শুধু আওয়ামী লীগের পতন হয়নি, শুধু শেখ হাসিনার পতন হয়নি, ভারতেরও একটা পতন হয়েছে বাংলাদেশে। এই গেল একটা দিক। সমান্তরালে ভারতের আশপাশে আরো যে রাষ্ট্রগুলো আছে,
তাদের সাথেও কিন্তু ভারতের খুব একটা খায় খাতির যাচ্ছে না, বরং একটা সাংঘর্ষিক অবস্থা আছে কারো কারো সাথে। তো আমরা গড়পড়তা বলে থাকি, যিনি সমস্যা তৈরি করেন সমস্যার সমাধান করার দায় তার বেশি। তো গত 3-4 দিন আমরা কিন্তু ভারতের পক্ষ থেকে সেটা দেখছি। বলা হচ্ছে যেটা সর্বশেষ ত্রিবেদী যেই তথ্যটা দিয়েছেন, যেটার সময় এক সময় আমরা অনেক আলোচনা করেছি যে সম্পর্কটা কিরকম হওয়া ভালো। ওকে, তিনি তথ্য দিয়েছেন যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায় তাদের জনগণের সাথে আমাদের জনগণের। খুব দামি কথা কিন্তু। কেন আসলো কথাটা? কারণ আগে সম্পর্কটা ছিল আওয়ামী লীগের সাথে ভারতের অথবা শেখ হাসিনার সাথে ভারতের, যেটা ভারসাম্য নষ্ট করেছে, অনাস্থা তৈরি করেছে। ওই অনাস্থার জেরে এখন কি হচ্ছে? ভারতের বলতে হচ্ছে যে চিঠি একটা না 2টা দিয়েছি, 3টা দিলেও কিন্তু যদি আস্থাহীনতা থাকে, বিশ্বাসের ঘাটতি থাকে, আমরা গড়পড়তাও কিন্তু আমাদের বাঙালি যে সমাজ তাতেও কেউ যদি সময়ে অসময়ে দরকারে বেদরকারে ডানে বামে গড়ে আদাব সালাম একটু বেশি দেয়, আমরা কিন্তু একটু নড়ে চড়ে বসি যে মতলবটা কি, এত ভালো কেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. ভারতেরও আমাদেরকে প্রয়োজন, আমাদেরও প্রয়োজন। যত গালমন্দ করা হোক, তাচ্ছিল্য করা হোক, এই দুর্দিনেও তো গত কয়েকদিন আমাদের মরিচের বাজার স্বাভাবিক হয়েছে ভারতের মরিচের কারণে। ওকে, এটা তো সত্য। তো আবার বলছি সম্পর্ক নাই, অথবা সম্পর্ক ভালো করব। তো ভালো করার আগে কিন্তু আরেকটা পর্ব আছে, স্বাভাবিক করা। স্বাভাবিক করার পর সম্পর্ক আরো উন্নত করা। তো এই ক্ষেত্রে আপনি দেখেন ভারতের সাথে আমাদের যে সীমান্ত লাগু এলাকা, ওখানে সংঘাত হয় মাঝে মধ্যে, আবার পুশিনের কায় কারবারও আছে, আবার ফেন্সিডিল কিন্তু ঠিক মতো আসে। আপনি দেখেন কি এক বৈপরীত্য, আবার এটাই বাস্তবতা। কারণ আমরাও যদি চাই যে বিরক্ত হয়ে যে ভারতকে এখান থেকে সরিয়ে দিয়ে অন্য একটা দেশ এখানে নিয়ে আসবো, বিশ্বের কোনো পরাশক্তিও চায়, এটা সম্ভব নয়। ভারতও যদি মনে করে যে ছোট্ট একটা দেশ বাংলাদেশ ইদানিং চোখে চোখ রেখে কথা বলে, এটাকে সরিয়ে দেবো এখান থেকে, অন্য একটা দেশ এখানে প্রতিস্থাপন করব, সম্ভব না। এটা বাস্তবতার সাথে যায় না। এই ক্ষেত্রে একটা সম্পর্কের একটা মাত্রায় কিন্তু আসতেই হবে, একটা মাত্রায় আসার কথা আপনি জরুরিভাবে বলছেন। আমি বরং এই ফাঁকে সালেউদ্দিনেরও প্রারম্ভিক ওনার মন্তব্যটা বা ওনার বিশ্লেষণটা শুনে নিতে চাই। সালেউদ্দিন, আপনি যদি একটু বিশ্লেষণ করেন, সেখানে সফরটা এবং সফরের মাঝে হাসিনা প্রসঙ্গটা আসাকে কিভাবে দেখেন, এবং একই সঙ্গে ধরেন বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন বা অভ্যন্তরীণ রাজনীতি বলেন বা রাজনৈতিক মোকাবেলার ক্ষেত্রে যদি শেখ হাসিনার ইস্যুটি এই দ্বীপ সফরের মধ্যে আসে বা সেটারও যদি কোনো ধরনের প্রস্তুতি দেখেন, ফলে বাংলাদেশের কি বাস্তব অর্থে ওই ধরনের প্রস্তুতি আছে? এবং একই সঙ্গে এটাও যদি একটু পরিষ্কার করেন যে সফরের মধ্যে এই প্রসঙ্গটাকে আসাকে আপনি কেমনভাবে দেখেন, শেখ হাসিনার প্রসঙ্গটি আসা? আচ্ছা, ধন্যবাদ। আমি 2 আলোচকের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলাম। তার আগে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ভূমিকা দিয়ে নেব। বাংলাদেশ ভারত সম্পর্কটা একটা উত্থান পতনের মধ্য দিয়ে সবসময় গিয়েছে। আপনার মনে আছে কি না, মুরাজ্জেদ দেশাই যখন ছিলেন জনতা দল, তখন একরকম ছিল, কংগ্রেস এবং বিজেপি থাকলে আরেক রকম হয়। এটা বাংলাদেশের দীর্ঘ ইতিহাসে আমরা দেখছি। এখন প্রশ্ন হলো, এখন কি অবস্থায় আছি আমরা? 2024-এর আগে একরকম পরিস্থিতি ছিল, 24-এর পরে আরেকটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আমি এক কথায় যদি বলি, 24-এর আগে কি ছিল? 24-এর আগে ছিল হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং আমাদের প্রধানমন্ত্রী বলছেন ভারত না চাইতে আমরা যা দিয়েছি চিরকাল ভারত মনে রাখবে। এই ছিল 24-এর আগের সম্পর্ক। আর 24-এর পরের অবস্থাটা 2 বছর গেল, ভারত এই সরকারকে স্বীকৃতি দিতেই রাজি ছিল না। তারা কেবল একটি আলাপ আলোচনা শুরু করতে চেয়েছিল, একটি গণতান্ত্রিক সরকার আসবে তার মধ্য দিয়ে। কিন্তু ভারত আবার যে সরকারকে স্বীকৃতি দেয় নাই, এই সরকারকে উৎখাত করার চেষ্টা করেছে বলে দৃশ্যমান আমরা দেখি নাই। ওই সরকার 2 বছরের মতো ছিল। এখন নতুন একটা সরকার আসছে,
আপনি এই বক্তাদের আলোচকদের কথা থেকে আপনি দেখবেন ভারতের যে সংকট, এটা শুধু আমাদের সঙ্গে না, এই সাউথ এশিয়ায় যতগুলো দেশ আছে, বিশেষ করে ভারতের সঙ্গে সীমান্ত যতগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশের সঙ্গে ভারতের কোনো সুসম্পর্ক নাই। এখন বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ, এইখানে নানান ধরনের স্লোগান হয়, দিল্লি না ঢাকা, এই ধরনের স্লোগান দেওয়ার লোকও আছে। আবার কিছু কিছু লোক আছে বাঁশের লাঠি আর ডিল দিয়া ভারতের সঙ্গে মোকাবেলা করার লোকও আছে। আবার বাংলাদেশে শুভ বুদ্ধির লোকও আছে। বর্তমানে যে দলটা আছে, এইটা আমি বলবো না, শব্দটা কিভাবে বলবে, আমি পুরোপুরি নতজানু সরকার আমি বলবো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভারত একটা বড় দেশ। যখন আমরা দর কষাকষির টেবিলে যাই, তখন এই দরের ক্ষেত্রে আমি তখন পানি বন্টন চুক্তি বলেন, অন্যান্য চুক্তি বলেন, দরের ক্ষেত্রে তাদের একটা সুবিধা তারা নিয়ে যায়। তো এইটুকু হয়তো এইবারের সরকারের সঙ্গে তাদের হয়তো এইটুকু ব্যবধান থাকবে, কিন্তু এইবারের সরকার আপনি ওই শেখ হাসিনার মতো নতজানু সরকার না। এখন আমাদের হচ্ছে কি, আমাদের বড় সংকট হচ্ছে ভারত কার সঙ্গে সম্পর্ক করতে চায়, সরকারের সঙ্গে না রাষ্ট্রের সঙ্গে। এটা নিয়ে আমাদের বুদ্ধিভিত্তিক ভাবে অনেক দূর এগিয়ে যেতে হবে, যেটা বাংলাদেশের দিক থেকে আমি অনুপস্থিত দেখি। আমার তো ভারতের নাগরিক, ভারতের চিন্তক এবং বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের চিন্তকদের মধ্যে ডায়লগ হওয়া উচিত যে আমরা প্রতিবেশী, আমরা বন্ধুত্ব এবং ভাই বা দাদা যাই বলুন, সেই সম্পর্কে দিয়ে চলে এগিয়ে যাই। কোথায় আমাদের সালেউদ্দিন, আপনি বলছিলেন সম্পর্কের জায়গা থেকে এটা ডায়লগের কথা বলছিলেন, ঠিক আছে। সেই জায়গায় যাওয়ার আগে আপনি একটা প্রসঙ্গ তুলছিলেন যে সাউথ এশিয়ার মধ্যে, সালেউদ্দিন আমি যদি ছোট্ট করে শেখ হাসিনা, এটা আমি একটু বলে নেই, শেখ হাসিনার প্রাসঙ্গিক এইখানে একটু ভুল, হয়তো আমরা আলোচনাটা একটু ভুল পর্যায়ে করছি। দেখেন, শেখ হাসিনার বিষয়টা শুধু একটা বিষয় উঠেছে, সেটা বাংলাদেশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে, রাইট, সেটা হলো ভারতের পক্ষ থেকে কিন্তু কোন শেখ হাসিনার বিষয়ে কোন আনুষ্ঠানিক যেগুলো আমরা বলছি, এগুলো উরু কথা, এগুলার কোনো উরুকতার কোনো সরকারি স্বীকৃতি নাই, ভারত কখনো বলে নাই। বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার বিষয়টি কোনটা উঠেছে, দুটি বিষয়, একটা হচ্ছে শেখ হাসিনাকে দাও, রাইট, আর একটা হচ্ছে শেখ হাসিনার জন্য তোমার ভূকেন্দ্রে বসে রাজনৈতিক তৎপরতা এবং বাংলাদেশ বিরোধী তৎপরতা না চালাতে পারে। এখন ভারত তার প্রথম কথার উত্তর ভারত দিয়েছে যে শেখ হাসিনাকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসি নাই, শেখ হাসিনা পালিয়ে গেছিলাম, তোমাদের বিমানে করে তোমরা আমাদেরকে দিয়েছো, কিন্তু আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি মানবিক কারণে। আমরা পৃথিবীর বহু দেশের এই ধরনের লোককে আমরা আশ্রয় দিয়েছি। এখন বাংলাদেশ চাচ্ছে প্রত্যাবর্তন চুক্তির সঙ্গে অনেকগুলো গাইডলাইন আছে ভারতের, এবং তাদের নিজস্ব অনেক আইন কানুন আছে। সেই আইন কানুন অনুযায়ী তারা যদি মনে করে যে এই বিচার সঠিক হয় নাই এবং ওখানে গেলে শেখ হাসিনার জীবন সংকটময় হতে পারে, সেই ক্ষেত্রে তারা বিবেচনা না দেওয়ার বিবেচনা করতে পারে, এই অধিকার তাদের আছে। কিন্তু আমরা দৃশ্যমান দেখি ভারত শেখ হাসিনাকে কেবলমাত্র শেখ হাসিনাকে কেন্দ্র করে বা আওয়ামী লীগকে কেন্দ্র করেই তারা দীর্ঘকাল ধরে চলেছে। আমি মনে করি এই সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে নিতে হলে বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে, আমি আবার বলি তারেক রহমানের সঙ্গে না, শেখ হাসিনার সঙ্গে না, বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে ভারত রাষ্ট্রের একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে। জি সালেউদ্দিন, আপনার কাছে দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে একটু ছোট্ট করে বুঝতে চাই যে ধরেন আমরা নর্থ ইস্টের আরও একটা নিউজ দেখছিলাম যেখানে তারা এই দাবিটি আনছেন যে আমেরিকা এবং ইন্ডিয়া, আমরা বরং প্রতিবেদনটি যেটা আছে সেটা একটু লিঙ্কটা যদি দেখি তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে। সেই লিঙ্কের মধ্যে যেটা বলা হচ্ছে যে আমেরিকা এবং ইন্ডিয়া একটা নিরাপদ প্রস্থান
সেই বিষয় এসেছে, এই রিপোর্টটি নয়, এটা তো আমরা আগস্টে দেখছি, পরের রিপোর্টটি যেটি আছে সেখানে একমত হয়েছে যে ঠিক আছে বাংলাদেশ এবং না দুঃখিত যে ইউএস এবং ইন্ডিয়ার যে এগ্রির বিষয়টি রয়েছে যে শেখ হাসিনাকে সেফ প্যাসেজ এবং ডেথ পেনাল্টি যেটি আছে সেটা সাসপেনশনের ব্যাপারে শেখ হাসিনা, ইউএস এবং ইন্ডিয়া এগ্রি করেছে। সেই জায়গায় একটা জায়গায় তারা উল্লেখ করছে যে ভারতের দৃষ্টি দিয়ে যুক্তরাষ্ট্র আবারও এই অঞ্চলকে দেখা শুরু করেছে। আপনি একটু আগে বলছিলেন যে ভারতের যে দাদাগিরি আছে সেটি এই এশিয়াতে অনেকটাই খর্ব হয়েছে, ফলে এই প্রতিবেদনে যে দাবিটি করা হচ্ছে যে ভারতের দৃষ্টিতে আবারও দেখা শুরু করা হচ্ছে বাংলাদেশ সহ সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলোকে। আপনিও কি মনে করেন যে আসলে সেটার আসলে কোনো ভিত্তি আছে? যদি একটু বলতেন সালাউদ্দিন। আমি বলছি, এই পত্রিকা যিনি চালান চন্দন নন্দী আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আমি বন্ধুত্বের থেকেই আমি তাকে বলছি এই অনলাইন পত্রিকাটি ভারতের কোনো স্বীকৃত পত্রিকা না। তার সঙ্গে আমার দীর্ঘকাল ধরে যোগাযোগ হয়, এখনো যোগাযোগ হচ্ছে, কিন্তু এইটা ভারতের কোনো স্বীকৃত কোনো গণমাধ্যম না। এক, দ্বিতীয়ত হচ্ছে এই যে অনলাইন নিউজ পোর্টাল, এরা ইতিপূর্বে বিশেষ করে শেখ হাসিনার শাসনের এই যখন 2024 সালের নির্বাচনের আগে তারা যেসব রিপোর্ট প্রকাশ করেছে তার শতকরা 90টি রিপোর্ট মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। ফলে এবং এই বিষয় নিয়ে আমার লাগে চন্দন নন্দের অনেক কথাবার্তা হয়েছে। সে একটা যুক্তিও দাঁড় করাচ্ছিল যে এটা আমার রিপোর্ট পর্যন্ত ঠিক ছিল, পরে এটা বদলে গেছে। তো ফলে আমি এই নর্থ ইস্টের রিপোর্ট নিয়ে আমি আলাপ করতে চাই না। আমি আলাপ করতে পারতাম যদি ভারতের কোনো জাতীয় পত্রিকা থাকতো। দেখেন, আমার একটু আগে আমাদের একজন সিনিয়র সাংবাদিক কিন্তু বলেছেন যে বাংলাদেশের অনলাইন মিডিয়া একরকম, প্রিন্ট ভার্সন আর একরকম। এটা আমি বাংলাদেশের কথাই বলি। তো আমাদের অনলাইনের কাঠামোগত অনেক সমস্যা আছে, যেটা আমাদের ছাপা পত্রিকার একটা প্রাতিষ্ঠানিক কাঠামো বহুকাল ধরে আছে। ফলে এই যে নর্থ ইস্ট, তার আমি মনে করি ভারতও এটা বাংলাদেশে এই পত্রিকার বাজার অনেক ভালো, অনেকেই বাংলাদেশের মুখরোচক খবরগুলো দেখেন, ভারতে কেউ এই অনলাইন পোর্টালটা দেখে না। অসংখ্য ধন্যবাদ। আমি বরং এই জায়গা থেকে একটু বিরতি নেই, বিরতি নেবার পর ফিরে এসে বরং এই আলোচনাটাও নিয়ে আসতে চাই যে ধরেন আপনারা এক ধরনের আলোচনার মধ্যে নিয়ে আসছেন যে আসলে খুব গুরুত্ব দিয়ে দেখার বিষয়টিকে আমলে আনতে চাইছেন না, কিন্তু বাংলাদেশ সরকারের যারা স্পোক্স পার্সন আছে সে স্পোক্স পার্সনদের আসলে বক্তব্যের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেন কিনা আমি বিরতির পর এসে সেগুলো দেখাতেও চাই এবং আপনাদের বিশ্লেষণ শুনতেও চাই। নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন রেজওয়ানুল হক, আছেন মোস্তফা কামাল এবং আছেন সালেউদ্দিন। আমি রেজওয়ানুল হক আপনার কাছে যাবার আগে আবারও সেই প্রতিবেদনটিকে একটু আমাদের বোর্ডে দেখতে চাই যে শেখ হাসিনা নিরাপদ প্রস্থান ও মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে একমত যুক্তরাষ্ট্র এবং ভারত। সেই প্রতিবেদনের যে অংশটি নিয়ে সালেউদ্দিন বলছিলেন যে আসলে এই যে দেখার চোখে দক্ষিণ এশিয়াকে, বাংলাদেশকে, সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে আমেরিকার অবস্থানগত কোনো পরিবর্তন আছে? পাশাপাশি সালেউদ্দিন বলছিলেন যে ধরেন এই অনলাইনকে খুব একটা গুরুত্ব দেওয়ার তিনি বিষয় দেখছেন না, কিন্তু একই সঙ্গে ধরেন আপনি নাও দেখতে পারেন, কিন্তু তথ্যের যে গুরুত্ব সেই জায়গা থেকে কি সেটাকে উপেক্ষা করা যায় কিনা? না, সেটাই আমি সালেউদ্দিনের সঙ্গে এই জায়গাটা একটু ডিফার করি যে এই যে নর্থ ইস্ট নিউজ অনলাইন পত্রিকা অথবা এটার যিনি রাইটার তিনি চন্দন নন্দী এনায়েত কবির রিপোর্টটি করেছেন, এটা আজকের রিপোর্ট 12 আগস্ট। এনায়েত কবির আর আগেরটি হচ্ছে চন্দন নন্দী করেছিলেন। চন্দন নন্দীকে নিয়ে অনেক কথা বলছিল। আমি যেটা বলতে চাই যে তারা কি ব্যক্তিগত ব্যক্তি হিসেবে চন্দন নন্দী অথবা এনায়েত কবিরকে না দেখে আমি দেখতে চাই যে তারা যেটা বলছেন সেটা নিয়ে আমি আলোচনা করার পক্ষপাতী। এই যে এখানে যেটা হেডলাইনটা ছিল যে আমেরিকা এবং ইন্ডিয়া তারা শেখ হাসিনাকে একটা সেফ প্যাসেজ
দেওয়ার ব্যাপারে একমত হয়েছে এবং শেখ হাসিনাকে যে দণ্ড দেওয়া হয়েছে তারা 1 বছরের জন্য সাসপেনশনের চিন্তা ভাবনা করছে। এইটা আসলে আমার কাছে অবাস্তবই মনে হয়। কিন্তু আরেকটা লাইন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমেরিকা আবারও তাদের যে পুরনো অবস্থান ছিল যে এই এলাকায় তারা যা করতে চায় বা তারা যেটা বলতে চায় সেটা ভারতের মধ্য দিয়ে তারা সে কাজটা করতে চায়। এই জায়গাটা থেকে তারা আগে ছিল এই অবস্থানে, মাঝখানে সরে গিয়েছিল। অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট তারা আবার আগের অবস্থানে ফিরে আসতে চাইছে। আমার কাছে এটা মনে হয় যে এটা মেবি এটা হতে পারে। কারণ হচ্ছে যে আমেরিকা যদি বাংলাদেশে কিছু করতে চায়, তাদের কোনো এজেন্ডা থাকে, সেটা বাস্তবায়ন তো তারা অত দূর থেকে করতে পারবে না। তো করতে হলে আশেপাশের কাউকে তাদের দরকার। এবং দেখেন চীন আমেরিকার বড় একটা শত্রু এবং ভারতের সঙ্গেও চীনের একটা বৈরিতা আছে। সেই মানে ইন্ডিয়া এবং আমেরিকার কমন শত্রু হচ্ছে চীন। তাদের সঙ্গে যদি ফাইট করতে হয় আমেরিকাকে, তাহলে এখানে ভারতের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক অথবা তাদের নিজেদের লোক দরকার, নিজেদের কি বলবো সরকার দরকার, নিজেদের একটা শক্তি দরকার। সেই হিসাবে আমেরিকা হয়তো ইন্ডিয়াকে সে আগের অবস্থানে আবার ফিরিয়ে নিতে পারে, এটার একটা সম্ভাবনা আমি মনে করি যে আছে। তো বাট শেখ হাসিনার ব্যাপারে আমেরিকা এরকম নমনীয় মনোভাব অবস্থান নেবে এটা আমার মনে হয় না। কারণ আমরা তো জানি যে শেখ হাসিনার শেষ দিকে আমেরিকার সঙ্গে বাংলাদেশের বা আওয়ামী লীগ সরকারের যে সম্পর্কের যে চরম অবনতি হয়েছিল এবং তাতে তো কোনো সন্দেহ নাই। এবং আমেরিকা বাংলাদেশের সরকারের পতনের, হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক আছে, এরকম নানান ধরনের কথাবার্তা আছে। তো সেই অবস্থায় এই প্রেক্ষাপটে শেখ হাসিনার প্রতি আমেরিকার একটা সফট কর্নার আবার এত তাড়াতাড়ি গ্রো করবে, এটা আমার কাছে কিছু মানে রিয়েলিস্টিক মনে হয় না। ভারতের বিষয়টিতে যদি আমেরিকার দৃষ্টিভঙ্গি তথ্য অনুযায়ী আগের জায়গায় ফিরে আসে, তাহলে কি ধরেন এখন যারা এক্সিস্টিং সংসদ তাদেরকে উদ্বিগ্ন হওয়ার কিছু আছে? বুঝি নাই। মানে এখন যারা আছেন সংসদে, বিএনপি, জামায়াত, যদি সেই দৃষ্টিভঙ্গি ভারতের দিকে ফিরেই আসে আমেরিকা, তাদের কি কোনো উদ্বিগ্ন হওয়ার কিছু আছে? না, আমার কাছে মনে হয় না। মানে আমি জামাত ইসলামের কথা বলবো না, আমি বলবো সরকারের কথা। আমার মনে হয় যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক পুনঃস্থাপন অথবা সুসম্পর্ক বজায় রাখার জন্যে যথেষ্ট আগ্রহী বলে আমার কাছে মনে হচ্ছে। এবং দেখুন, আমাদের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের জন্য তো আমন্ত্রণ জানানো হয়েছেই। এই যে আপনার ব্রিক্স কনফারেন্সে যে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে যে দাওয়াতটা ইন্ডিয়া দিল, এ তো তারা না দিলেও পারতো। কারণ আমরা তো ব্রিক্সের মেম্বার না। আমরা তারেক রহমানকে অন্য ক্যাপাসিটিতে দাওয়াত দেওয়া হয়েছে, এটা তো তারা না দিলেও করতে পারতো। আমরা এখন দেখতে পাচ্ছি ইন্ডিয়া খুব করে চাইছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যান। তার মানে এটা এই ভারতের এই মনোভাবের যদি ভারতে যদি প্রো আওয়ামী লীগের মেন্টালিটি থেকেও থাকে, সেটা অন্য হিসাব। বাট বাংলাদেশের সঙ্গে বর্তমান সরকারের সঙ্গে তারা সুসম্পর্ক করতে আগ্রহী, এটার ইচ্ছাটা এটা প্রকাশ পেয়েছে। ওকে, যে বিষয়টিতে একটু আপনার সাথে দ্বিমত হয়েছে সালেউদ্দিনের একটু বক্তব্যটা শুনে নিই। সালেউদ্দিন, আপনি শুনছিলেন রেজওয়ানুল হক মনে করছেন যে আসলে এই তথ্যের জায়গা থেকে যে হ্যাঁ, এই সাউথ এশিয়াকে দেখার যে দৃষ্টি ইন্ডিয়ার চোখ দিয়ে আমেরিকার, সেটি ফিরলেও ফিরতে পারে। কি বলবেন? শুনেন, তথ্যের কথা যদি আমি বলি, তথ্যের প্রধান কাজ হচ্ছে তথ্যের বিশ্বাসতা। বাংলাদেশের নদী পথঘাট মানুষ অনেক পত্রিকা আছে, একটা বড় হেডলাইন করে খালেদা জিয়া মা হতে চলেছেন, এটা খালেদা জিয়া এখন প্রধান বিরোধী নেতৃত্ব হন। পরে নিউজ পরে দেখা গেল কোন এক গ্রামের কোন খালেদা মা হতে চলেছেন। তো তথ্য অনেক জায়গায় দেয়। আমাদের বাংলাদেশের বাস্তবতাই দেখেন, প্রতিদিন মিথ্যা কথা লেখে এরকম বহু অনলাইন পত্রিকা আছে। ফলে আমি কোন তথ্যের উপরে বিশ্বাস করব? তথ্য ও মিথ্যা তথ্য, সত্য তথ্য। এখন আমি অন্তত 10টা রিপোর্টের কথা বলতে পারবো যে নর্থ ইস্টের যেগুলা মিথ্যা প্রমাণিত হয়েছে। যেমন একটা রিপোর্টের কথাই বলি, এই 24-এর নির্বাচনের আগে যখন বিএনপির উপর একটা ক্র্যাকডাউন হইলো, আপনার মনে আছে সম্ভবত অক্টোবর মাসে, হ্যাঁ, তার আগেই নর্থ ইস্টের একটা রিপোর্ট ছিল
যে বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে আমেরিকা। এবং আরেকটা রিপোর্ট করেছিল, ওই রিপোর্টের সূত্র ধরে বাংলাদেশের একটা জাতীয় দৈনিক রিপোর্ট করে ফেলছিল, যে রিপোর্টের বিষয়বস্তু ছিল যে শেখ হাসিনা এক পর্যায়ে রাগ করে বৈঠক থেকে উঠে গেলেন। তখন তারা বলছে, তাদের বলাটা এরকম ছিল যে তারা এখন দেখে নিবে আমেরিকা। তো ওই ধরনের গল্প নিয়ে আমি অন্তত আলাপ করতে রাজি না। আমার তথ্যের একটা বিশ্বস্ততা লাগবে, এবং আমি পাঠকের সময়টা, দর্শকের সময় নষ্ট, আমার সময়টা নষ্ট করার ক্ষেত্রে আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ। এবার আসেন আপনি শেখ হাসিনার প্রসঙ্গ। এই যে কথাগুলো চন্দন নন্দী বলছে, তার কোনো নির্ভরযোগ্য সূত্র নাই, কারো কোনো উদ্ধৃতি নাই। এমনকি গত 2 বছরে ভারত এরকম কোন দাবি আনুষ্ঠানিকভাবে মানে আকার ইঙ্গিতে ভঙ্গিত করে নাই। ভারতের একটাই প্রশ্ন নতুন সরকারের সঙ্গে আসার পরে, যেটা আনুষ্ঠানিকভাবে 2টা সরকারের মধ্যে হয়েছে, সেটা হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়া ভারতের মাটিতে বসে। এই আলোচনাটাই হচ্ছে। আরেকটা আলোচনা হয়েছে, যে আরেকটা আলোচনায় যাবার আগে আপনার কথা একদম স্পষ্ট, আপনি আসলে এই তথ্যটাকে আমলেই নিতে চাচ্ছেন না, বিশেষ করে যে সংবাদ মাধ্যম থেকে এই খবরটি এসেছে সেইটার আসলে গুরুত্ব এবং যে প্রতিবেদক করেছেন তার জায়গা থেকে আপনার অনেক ধরনের প্রশ্ন আছে। আমি বরং আমার আরেকজন অতিথি আছেন, তাকে একটু সময় দিই। আরেকজন অতিথি আছেন, আরো কিছু বিষয় আছে, তাকে একটু সময় দিই। সালাউদ্দিন, আমি একটু শেষ করি। এখনই অনলাইনে সার্চ দিয়ে দেখবেন, ওই পত্রিকার ঠিকানাও খুঁজে পাওয়া যায় না। দেখি মোস্তফা কামাল, আপনি কি বলবেন? তথ্য আমল দেই বা না দেই, কিছু প্রশ্ন কিন্তু জেগে যাচ্ছে। যে যুক্তরাষ্ট্র ভারতের চোখ দিয়ে আবার আমাদেরকে দেখা শুরু করেছে। আবার তাহলে বন্ধ করলো কবে? এই দেখাদেখি বন্ধ করলো কবে? তো এই দেখাদেখির মধ্যে চশমা আছে কিনা তাদের? আমরা কিন্তু অনলাইন আর স্টুডিও মিলে 4 জনের চশমা আছে। চশমাটা কার দেয়া, সময়টা কার ঘড়িতে দেখি, অনেক প্রশ্ন কিন্তু যাচ্ছে। এই গেল একদিক। দ্বিতীয় দিক, কূটনীতিতে কখনো কখনো শরীরের ভাষাও কিছু তথ্য দেয়, মুখের ভাষা তো দেয়ই। ত্রিবেদী উচ্চমার্গের কূটনীতিক এবং বড় মাপের রাজনীতিক, তিনি আসার সময় কিন্তু স্থলপথে এসেছেন। এখানে যোগদানের পর 2 বার ভারতে গেছেন, খুব জরুরি মনে করেই, 2টাই আকাশপথে, খুব জরুরি মনে করেই গেছেন, দ্রুত যাওয়া দরকার আছে, অর্থাৎ একটু হাই ভলিউমের বিষয়টা। এবার আপনি সমান্তরালে দেখেন, আমাদের বাংলাদেশে যিনি মার্কিন কূটনীতিক আছেন, রাষ্ট্রদূত আছেন, তিনি তখন জলপথে ঝালকাঠি, অর্থাৎ একটা ফুরফুরে রিল্যাক্স মোডে তিনি আছেন, ওখানে পেয়ারা খেতে গেছেন তার স্ত্রী সহ। এগুলো কিন্তু আমাদেরকে কিছু না কিছু তথ্যের সমান্তরালে বিশ্লেষণেরও খোরাক দেয়। তো এরকম একটা অবস্থায় নিরাপত্তার কথাটা কিন্তু মাঝে মধ্যে আসছে, আবার শেখ হাসিনার কথা আসছে, কিন্তু অথেন্টিসিটি খুব একটা আমরা পাই না। যে কাণ্ডটা ঘটে গেছে, একদিকে ত্রিবেদী তারা যে আগ্রহী, তিনি ভালো বাংলা বলেন, আগ্রহ শব্দটার বদলে তিনি ব্যবহার করেছেন উদ্গ্রীব হয়ে আছেন তারা, চমৎকার শব্দ। কিন্তু ঠিক একই সময়ে আপনি দেখেন, বিশেষ করে 5 আগস্ট স্পর্শকাতর তারিখ, 5 আগস্ট যেটা আবেগের কারণে 36 জুলাই বলা হয়, ঠিক একই দিনে শেখ হাসিনার প্রেস কনফারেন্স। এটা কিন্তু যারা মাঠে ছিল, ঘাটে ছিল বা আন্দোলনের অংশীজন ছিলেন, এখন সরকারে আছেন অথবা বিরোধী দলে আছেন, তাদের কলিজায় কিন্তু আঘাত দেয়। যে ভারত জবাব দিয়েছে যে তারা এটার সাথে সম্পৃক্ত না। দ্বিতীয় তথ্য দিয়েছে, এই শেখ হাসিনা যে দাবি করেছেন এটার সাথেও তারা একমত না। আর ব্যাখ্যায় বলেছেন যে ভারত সচরাচর এই ধরনের কাজে বাধা দেয় না, এই ধরনের কেউ বক্তব্য রাখতে গেলে বেসরকারি কোনো উদ্যোগে বাধা দেয় না। কিন্তু যারা আক্রান্ত হয়েছেন তারা তো তথ্য বের করে ফেলেছেন যে বাধা দেয়। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যখন একটার পর একটা মামলা, আপনার মনে থাকতে পারে, তখন ওই ভদ্রলোকের নাম হচ্ছে লর্ড কার্লাইন, তাকে আনার চেষ্টা করা হয়েছিল বাংলাদেশে বেগম খালেদা জিয়ার পক্ষে ওকালতি করার জন্য, আসতে দেয়া হয়নি তাকে। এরপর তিনি বেছে নিয়েছেন ভারতকে, যে মোটামুটি গণতান্ত্রিক রাষ্ট্র, ওখানে কথা বলা যায়। ভেনু কোনটা বাছাই করেছেন, যেখান থেকে শেখ হাসিনার প্রেস কনফারেন্স হয়েছে, তাকে কিন্তু বাধা দেওয়া হয়েছিল তখন, যেটা অত্যন্ত স্পর্শকাতর জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। এখানে অন্য দেশ সম্পর্কে কথা বলা যাবে না।
এতে করে বাংলাদেশ কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যে কারণে গত কয়েকদিন আপনার প্রশ্নের দৃষ্টি বলি যে কোনো আমরা ভাষার পরিবর্তন দেখছি কিনা, অন্তত কূটনৈতিক ক্ষেত্রে একটু ভাষার পরিবর্তন দেখছি। গুনে গুনে কথা বলা, মর্যাদার কথা বলা, বিশ্বাসের কথা বলার জায়গাগুলো খুব পরিষ্কার করে বলা হচ্ছে গত কয়েকদিন থেকে। এই একটা জায়গায় একটু পরিবর্তন আমরা খেয়াল করছি। জি, আমি এই জায়গায় একটু থামিয়ে আমি একটা বিরতি নেই এবং এই সঙ্গে এই প্রসঙ্গের ইতিও টানতে চাই এই আলোচনা থেকে। ফিরে এসে আমরা বরং সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের সেই প্রবেশের যে নিষেধাজ্ঞা চলছে সেই নিয়ে সাংবাদিক যারা আছেন, যারা আদালত কাভার করেন, তারা একটা আজকে প্রতিবাদ করেছেন। সেখান থেকে তারা বেশ কিছু প্রশ্ন উঠেছে, কেন মানে এজলাসে বা বিচারের কক্ষে সাংবাদিকরা থাকবে না, সেটার একটু আলোচনার দাবি রাখে। আমরা বরং একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে সেই আলোচনাটাই করবো। এবার ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন রেজওয়ানুল হক, আছেন মুস্তফা কামাল এবং আছেন সালেহউদ্দিন। সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা নিয়ে আজকে ল রিপোর্টার্স ফোরাম একটা অবস্থান কর্মসূচি পালন করেছে এবং তারা বেশ কিছু দাবি দেওয়া এবং বক্তব্য তুলে ধরেছে। আমরা সেই বক্তব্যটা একটু শুনে নিই। একজন প্রধান বিচারপতি যখন আদালতকে বিচ্ছিন্ন করে রাখে জনগণের কাছ থেকে, স্বাভাবিকভাবে তখন সন্দেহের উদ্রেক হয় কি তার আসলে মতিগতি। মানুষদেরকে জানতে দিতে হবে। আপনার যদি এজলাসে জায়গা কম থাকে, আপনাকে জায়গা বাড়াতে হবে, বা তথ্য প্রযুক্তি সহায়তায় আপনি এটি সাংবাদিকদের কাছে পৌঁছে দিতে পারেন। অনেক রকম অপশন আছে। জেদ ধরে গো ধরে থাকা কোনো সমাধান নয়। প্রধান বিচারপতি সেই শুভবুদ্ধি উদয় হবে যে আগামী কর্মসূচির আগেই যেন উনি নেতৃবৃন্দের সাথে বসে একটি সমাধানে পৌঁছে। বিচার ব্যবস্থার সর্বোচ্চ গার্জিয়ান যারা, সংবিধান রক্ষা করবার যারা গার্জিয়ান হিসেবে বাংলাদেশের সংবিধান তাদেরকে স্বীকৃতি দিয়েছে, তারা যখন দিনের পর দিন, মাসের পর মাস জানবার পরও যেই ভুল কাজটি তারা করে যাচ্ছেন, তার দিক থেকে তারা সরে আসবেন আমরা আশা করি। আমরা সালেহউদ্দিনকে কি পাবো? সালেহউদ্দিনকে পেলে বরং তার কাছ থেকে জানা যেত। যাই হোক, তিনি এখন আমাদের সাথে অনলাইনে হারিয়েছি তার সংযোগটা। কিছুক্ষণের মধ্যে পেলে তার কাছ থেকে বরং জানতে পেতাম যে কী কারণে আসলে। কিন্তু কারণ যেটাই হোক না কেন, এখন পর্যন্ত যেটা জানতে পারি যে সম্ভবত কিছু কারণে প্রধান বিচারপতি একটু রুষ্ট, কিছু কিছু ভুল তথ্যের কারণে কোনো সংবাদ মাধ্যমে। কিন্তু দিন শেষে সংবাদ মাধ্যমই তো আসলে আদালতের খবরগুলোকে সামনে আনবে। কিভাবে দেখেন রেজওয়ানুল হক? দেখুন, উচ্চ আদালতের এজলাসে উপস্থিত থেকে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ এবং পরিবেশনের রীতি, এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। এমন না যে এই নতুন এই প্র্যাকটিস শুরু হয়েছিল এবং সেখানে ভুলভ্রান্তি হওয়ার কারণে আদালত এরকম একটা অবস্থান নিয়েছে। এই সিদ্ধান্ত আদালতের পুরোপুরি, আমি মনে করি যে আপনি যদি এখন আমরা সংবাদপত্রের স্বাধীনতার কথা যেটা বলি, সেটার পুরোপুরি আমার কাছে মনে হয় যে কনফ্লিক্ট, একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক। আপনি সাংবাদিকদেরকে পছন্দ হয় না বা কোনো রিপোর্ট ভুল হয়, সেটার জন্য আপনি যারা ভুল করেন সে ভুলের তো রেমেডি আছে, সেই ভুল ধরিয়ে দেওয়া বা সেই ভুলের জন্য যদি কোনো পানিশমেন্ট হয় সেটা আপনি করতে পারেন। তাই বলে আপনি টোটাল সাংবাদিক কমিউনিটিকে আপনি আদালত থেকে বাইরে রাখবেন, এটা আমি মনে করি যে ওখানে যে সুবিচার পাওয়ার কথা, এটা অবিচার হয়েছে। আমি আবারও বলি যে এই যে ল রিপোর্টার্স ফোরাম যে কর্মসূচিটা আজকে পালন করলো, সেখানে কিন্তু শুধু তারাই ছিল না, এখানে আরও বিভিন্ন সাংবাদিকদের অনেক সংগঠন এবং আমাদের সম্পাদক পরিষদের নুরুল কবির ভাই, উনিও উপস্থিত ছিলেন, তিনিও তার বক্তব্য আমরা শুনলাম। এটা অবশ্যই এই সিদ্ধান্ত, আদালতের এই সিদ্ধান্ত বা সুপ্রিম কোর্ট প্রশাসনের এই সিদ্ধান্তকে আমি মনে করি যে এটা অবিচার এবং এইটার অবশ্যই পরিবর্তন হওয়া দরকার, সংশোধন হওয়া দরকার। যদি সাংবাদিকদের দিক থেকে, কোনো মিডিয়ার দিক থেকে যদি কোনো সমস্যা কেউ তৈরি করে থাকেন, সেটা পার্টিকুলারলি কেস টু কেস দেখা উচিত। ওভারঅল সাংবাদিকদের উপরে এই ধরনের একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া এটা অন্যায় হবে। যেটুকু কথা বলার সুযোগ হয়েছে সেখানে যারা অবস্থান করেছিলেন, সেখান থেকে যেটুকু জানতে পাচ্ছি যে মোস্তফা কামাল, যে তারা নানানভাবেই যোগাযোগ করেছেন, বারের সভাপতির সাথে যোগাযোগ করেছেন, আইনমন্ত্রীর সাথে যোগাযোগ করেছেন, তারপরও কোনো ফলাফল পাচ্ছে না। ফলে তথ্যের
তথ্যের যে যোগান দেওয়ার কথা বা তথ্য জানার অধিকার, সেই জায়গা থেকে আপনি একটু মন্তব্য মূল করবেন। জায়গায় এসেছেন পাশাপাশি আমি একটু ডাইসেও যাই, আমি একটু অনলাইন পোর্টালও দেখবো প্লিজ। মুস্তফা কামাল বলুন। ওই ক্ষেত্রে তথ্যের যেই স্বাভাবিকতা, তথ্যকে যথাযথভাবে প্রচার করতে দেয়া, প্রকাশ করতে দেয়া, এই বিষয়ে বিচারালয় থেকে সচিবালয়, বিশ্ববিদ্যালয় থেকে আরও নানান জায়গায় দেখবেন একটা চেতনা কাজ করে, বড় চমৎকার। তথ্যের অবাধ প্রবাহ সবাই চান, কিন্তু প্র্যাকটিক্যালি তথ্য বড় কঠিন, অসহ্যের। যখন এটা আপনার বিপক্ষে যাবে সেটা আর ভালো লাগে না। আবার সমান্তরালে গোপনীয়তা অনেকের পছন্দ, কিন্তু এসব করতে গিয়ে মাঝে মধ্যে সাংবাদিকদেরকে যেভাবে প্রতিপক্ষ তৈরি করা হয়, বা কখনো কখনো প্রতিপক্ষ না, একটা নিম্নমানের পর্যায়ে নিয়ে যাওয়া হয়। এই যে একটা নিষেধাজ্ঞা শব্দটা বড় ওজনদার শব্দ, আপনি কোথায় এনে খাটালেন শব্দটা। একদিকে বলছেন তথ্যের অবাধ প্রবাহ চান, অবাধ ও তথ্য প্রবাহ চান, আরও অনেক কিছু চান, কিন্তু তথ্যকে আবার ভীষণ ভয়ও পাচ্ছেন, তখন নানান অজুহাত দিচ্ছেন। আর একথা তো সত্য, আপনি, আমি, রাজাভাই সহ আমরা অনেকে এটার শিকার। বাংলাদেশে সবচেয়ে যদি এখনও ধরেন নিরীহ বা গো বেচারা যে শ্রেণীটা, সেটা হচ্ছে গণমাধ্যম কর্মীরা। তাদেরকে শুধু নিষেধাজ্ঞার মধ্যে ফেলা যায় না, বাধা দেয়া যায়, মাঝে মধ্যে গায়ে হাত তোলাও যায়। সেটা এখন এসেছে সর্বশেষ বিচারালয়ে, যেখানে আশ্রয় প্রার্থনা করা হয়, যেখানে ভরসার অপেক্ষা করা হয়। স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিনিধিরা মাঝে মধ্যে সাংবাদিকদেরকে কাজে বাধা দেন। নির্বাচিত জাতীয় সংসদের প্রতিনিধিরা কখনো কখনো সাংবাদিকদের গায়ে হাতও তুলেছেন। আমাদেরকে এগুলো কিন্তু সহ্য করতে হয়েছে। তো এখন সর্বোচ্চ বিচারালয় যেটা, সেখানেও আমরা আবার একই শিকার। অপরাধটা কি? তথ্যকে গোপন করার একটা চাতুরি কিন্তু সবাই পছন্দ করেন, কিন্তু মুখে বলেন অবাধ তথ্য প্রবাহের কথা। আমরা এই জায়গা থেকে আশা করতে পারি যে এই প্র্যাকটিসটা বন্ধ করা উচিত, একটা ফুল স্টপ এখানে আসা উচিত। এগুলো যেন আমাদেরকে আর দ্বিতীয়বার দেখতে না হয়, এগুলো আমাদেরকে অবিরাম আহত করছে। অনেকটা আমাদের অবস্থা ওই যে, একটু আমি 20 সেকেন্ডে শেষ করে ফেলি, সুকুমার রায়ের ওই ছড়ার মতো। কারণ আমরা করি না কো ফুসফাস, মারি না কো ঢুস ডাস, অর্থাৎ নিরীহ একটা সম্প্রদায় হয়ে গেছি আমরা। অসংখ্য ধন্যবাদ। আমি বরং অনলাইন পোর্টাল দেখি। অনলাইন পোর্টাল প্রথম আলো এখন পর্যন্ত যে শীর্ষ খবরটি রেখেছে, তারা বলছে রাত 8টায় বিপণী বিতান, দোকানপাট বন্ধের নির্দেশ। 7টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করার নির্দেশ দেওয়া আছে। সম্ভবত বর্তমান যে সংকট যাচ্ছে, রেজানুল হক যদি একটু মন্তব্য করতেন। যে না, এই ধরনের মানে আমাদের যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, সেই কারণে তো কিছুটা মেজার এই ধরনের নিতেই হবে। কারণ গ্যাসের সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ধস নেমেছে, তো যদি এটা ম্যানেজ করতে হয় তাহলে তো আমাদের এই ধরনের কিছু। কিন্তু আবার যদি আপনি যদি দোকানিদের কথাও চিন্তা করেন, ব্যবসায়ীদের, তারাও তো বলে তাদের রাতেই তো ব্যবসাটা হয় আসলে। এটা সত্য, বাট কোনো কোনো সময় কারো পার্টিকুলার কোনো কমিউনিটির স্বার্থ দেখতে গেলে যদি বৃহত্তর স্বার্থ নষ্ট হয়, যেমন ধরেন গ্রামেগঞ্জের অবস্থা এখন খুবই খারাপ, মানে বিদ্যুতের অবস্থা খুবই খারাপ গ্রামেগঞ্জে। মানুষকেও তো একটু স্বস্তি দেওয়া দরকার। ব্যবসায়ীদেরকে আপনি দিবেন, ব্যবসায়ীরা কাদের জন্য? ব্যবসায়ীরা তো জনগণের জন্যই তো। জনগণের তাদের মূল তার ক্রেতা কারা? জনগণ। তাদেরকেও তো একটু স্বস্তি দেওয়ার ব্যাপার আছে। আগে হলো জনসাধারণের স্বার্থ আগে দেখতে হবে, তারপরে কোনো না কোনো সম্প্রদায়ের স্বার্থ। জি, পরে অনলাইন পোর্টালটি দেখি। পরে অনলাইন পোর্টাল বিবিসি বাংলা কি বলছে? 3 কারণে লোডশেডিং বেড়েছে বাংলাদেশে। বাংলাদেশের শপিং মল ও দোকানপাট রাত 8টায় বন্ধের নির্দেশ। 3 কারণে লোডশেডিং বেশি দেখছিলাম আমরা। পরেরটা দেখি যুগান্তর কি বলছে। যুগান্তরের অনলাইন পোর্টাল, ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের বৈঠক, যেসব আলোচনা হলো সেই প্রসঙ্গটি আছে। শপিং মল বন্ধ রাখার যে খবরটি, সেটাও বলা হচ্ছে। হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ। মানে পরিস্থিতি কি এতটা ভয়াবহ পর্যায়ে গেছে মুস্তফা কামাল? ছোট্ট করে কোথাও কোথাও পরিস্থিতি আসলে আশঙ্কাজনক। মানে আবার এই বিএনপি সরকারের জন্য বিদ্যুৎ কিন্তু স্পর্শকাতর একটা সেক্টর। অনেক বদনাম সইতে হয়েছে বিএনপিকে। পল্লী বিদ্যুতের অনেক জায়গায় অনেক পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা পুলিশকে চিঠি দিয়েছেন যে আমাদের উপর আক্রমণ হতে পারে। আমরা অন্তত 80টার কথা জানি, 80টা পল্লী বিদ্যুৎ এরকম। সো এটা তো সহায়তা চাওয়াটা স্বাভাবিক। সহায়তা চাওয়া স্বাভাবিক।
জি, আমরা আর একটা অনলাইন পোর্টাল দেখার সুযোগ পাবো, সেটা দেখে শেষ করতে চাই। সমকাল বলছে ট্রাম্পের পলায়ন যে বার্তা দিচ্ছে, CNN এর বিশ্লেষণ সেটি নিয়ে এটা প্রতিবেদন করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল। আরও বেশ কিছু খবর ছিল, সময় থাকলে হয়তো আলোচনা আনা যেত, কিন্তু একেবারে এই সময় শেষ। মোস্তফা কামাল এবং রেজওয়ানুল হক দুজনকেই বিদায় জানাতে হচ্ছে এবং একই সঙ্গে ধন্যবাদ এই রাতে আপনাদের মন্তব্য এবং সময় দিয়েছেন। আর এই ছিল আজকের নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।